দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। কালিয়াচক মানিকচকের পর এবার বজবজে গুলি চলেছে, ফের গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস নেতা। গুলিবিদ্ধ তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক, তার বুকে ও পিঠে গুলি লেগেছে। জখম তৃণমূল নেতা, তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী শর্মিষ্ঠা এবং সুপ্রিয়। শর্মিষ্ঠা রয়েছে একেবারে ঘটনাস্থলে। শর্মিষ্ঠা, কি জানতে পারছো, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? একদম দেখো, তুমি যেরকমটা বললে, মালদার বেশ কয়েকদিন ধরে আমরা এরকম ছবি দেখছিলাম। এবার খাস কলকাতা লাগোয়া বজবজ 2 নম্বর বজবজের নোদাখালীর বিডিও অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। এই মুহূর্তে যা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে প্রত্যেক দিন সকালে নোদাখালী, মানে আমার ঠিক পিছনের দিকে নোদাখালী বাজার, সেই নোদাখালী বাজারে বাজার করতে যান কৃষ্ণপদ মণ্ডল। সেটা এলাকার প্রত্যেকটা মানুষের যারা, অর্থাৎ যারা দুষ্কৃতী ছিল তাদেরও জানা ছিল, কারণ বেশ কয়েকদিন ধরে তারা রেকি করেছিল যে সে কোন সময়টা যায় কোন সময়টা আসে। আর এই জায়গায় সেই যখন আজকে ফিরছিল ডোঙ্গারিয়া তার বাড়ির দিকে, তখনই একটি বাইকে করে এসে 3 দুষ্কৃতী আসে, যাদের দুজনে মুখ হেলমেট দিয়ে ঢাকা ছিল, আর যে গুলি করে তার মুখ কালো কাপড় দিয়ে মোড়া ছিল। ঠিক এই জায়গাটা আমি দেখাতে বলবো, ঠিক এই জায়গাটায় গুলি করা হয় ডোঙ্গারিয়া, ঠিক এই জায়গাটাতে গুলি করা হয় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি কৃষ্ণপদ মণ্ডলকে। তবে এখানে যখন তাকে গুলি করা হয়, প্রথমে প্রাথমিকভাবে মুচির সাথে নিয়ে যাওয়া হয়েছিল তার চিকিৎসার জন্য, পরে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে একটা বিষয় লক্ষণীয়, এই জায়গায় তুমি আসো যদি শুভজিৎ, তুমি বুঝবে যে একটা ঘটনা ঘটেছে, এত বড় ঘটনা ঘটেছে, দূর দূরান্ত আমি কোনো পুলিশের গাড়ি দেখলাম না, কোনো পুলিশের আধিকারিক দেখলাম না। একটা ঘটনাস্থল, সেই ঘটনাস্থল ঘিরে রাখা বা ঘটনাস্থল নিরাপদ রাখার, যাতে পরে নমুনা সংগ্রহের জন্য সাহায্য হতে পারে, সেরকম কোনো ছবি নেই। বরং এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন, তারা প্রশ্ন তুলছেন যে এলাকার যথেষ্ট দাপুটে নেতা কৃষ্ণপদ। আতঙ্কে থাকারই কথা। তুমি যে ছবি দেখাচ্ছ জনবহুল জায়গা, সেখানে এইভাবে একজনকে এসে গুলি করে দেবে দুষ্কৃতীরা, যে কেউ আতঙ্কে থাকবে, আতঙ্কে থাকার কথা। শর্মিষ্ঠা, সঙ্গে থাকো। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। তৃণমূল কংগ্রেস নেতা এখন কেমন আছেন? দেখো, খিদিরপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে আশঙ্কাজনক অবস্থাতে নিয়ে আসা হয়। তার পরিবারের সদস্য এবং তার পরিচিত যারা ছিলেন তারাই কিন্তু তাকে নিয়ে আসেন এবং এখানে আপাতত তিনি চিকিৎসাধীন রয়েছেন। এবং আমরা যেটা হাসপাতাল সূত্রে জানতে পারছি শুভজিৎ, এখনও কিন্তু পুরোপুরিভাবে যে সংকটমুক্ত তা কিন্তু নয়। তার অস্ত্রোপচার আর কিছু সময়ের মধ্যেই শুরু হবে বলেও আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং এখানে নিয়ে আসার পর তার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই করানো হয়েছে এবং তারপরেই তার অস্ত্রোপচার শুরু হবে। তার কারণ এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি হাসপাতাল সূত্রে, যে তাকে লক্ষ্য করে যে দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল, একটি গুলি তার শরীরের পিঠের দিকে কিন্তু এখনো ভেতরে রয়েছে, অর্থাৎ গুলিবিদ্ধ অবস্থাতেই তাকে নিয়ে আসা হয় এবং সেই গুলি তার শরীরের মধ্যে রয়েছেন এবং অস্ত্রোপচার করে সেই গুলি তার শরীর থেকে বের করার চেষ্টা করবেন চিকিৎসকেরা। কিন্তু যতক্ষণ না পর্যন্ত অস্ত্রোপচার সম্পন্ন হচ্ছে তার আগে কিন্তু চিকিৎসকেরা তাকে পুরোপুরিভাবে সংকটমুক্ত বলতে পারছেন না, অর্থাৎ এখনও কিন্তু আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছে এবং তার চিকিৎসার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর কিছু সময় পরেই কিন্তু তার অস্ত্রোপচার হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তার পাশাপাশি শুভজিৎ, আরও তোমাকে যেটা জানাবো, যে আজকের এই যে তৃণমূল কর্মী বা নেতা কৃষ্ণ মণ্ডল, তার উপরে যে হামলার ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে পুলিশ তদন্ত শুরু করেছে। গোটা হামলার যে ঘটনা, এটাকে পরিকল্পিত বলে কিন্তু পুলিশ মনে করছে। তার কারণ যেভাবে একটি বাইকে চড়ে 3 জন দুষ্কৃতী তারা এসে হেলমেট পরা অবস্থাতে, মুখ কালো কাপড় দিয়ে বাঁধা অবস্থায় তৃণমূল কর্মীর উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালালো বা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লো, পরিকল্পনা ছাড়া এ ধরনের হামলা চালানো সম্ভব নয়। একদমই তাই। প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা কি বলছেন একবার শোনায়। সুপ্রিয়, সঙ্গে থাকো। দোকানদারি করছি, হঠাৎ দেখলাম যে একটা আওয়াজ হলো, ভাবলাম হয়তো গাড়ির চাকা পাঞ্চার হয়েছে। তা হঠাৎ বাইরে এসে গাড়িটা পড়ে গেছে, আমি ভাবলাম আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তা দেখতে তারপর কে বললো মানে কেউ গুলি টুলি করেছে, কে করেছে কাকে করেছে তখন আমি পর্যন্ত জানি না। তারপর বাড়ির লোকজন 200-400 লোক জড়ো হয়ে গেল, কারণ এবার তারপর শুনলাম এই যে বিষয়টা, তাহলে কে কাকে গুলি করেছে। গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের সহকর্মী শর্মিষ্ঠা। শর্মিষ্ঠার কাছে আবারও যাই। শর্মিষ্ঠা, তুমি ছবি দেখাচ্ছিলে, দেখে মনে হলো ওখানে বাড়িঘর রয়েছে, লোকজন থাকেন, একজন দোকানদার, তার বক্তব্য আমরা শোনালাম, তার মানে ওখানে দোকান আছে, গাড়ি চলাচল করছে অনবরত, মানে জনবহুল এলাকা। জনবহুল এলাকা
যেমন রয়েছে তার পাশাপাশি আমি যে কথাটা বললাম যে বিডিও অফিস থেকে একদম ঢিলছড়ার দূরত্বে এবং এখানে দোঙারিয়া স্কুল রয়েছে, তুমি সময়টা একটুখানি মাথায় রাখো, 10:30টার পরে এই ঘটনাটা ঘটেছে, তার মানে ওটা স্কুল টাইম, একেবারে পিক স্কুল আওয়ার বলা যেতে পারে। যখন এই গুলি ছোড়া হয় তখন বলা হচ্ছে এখানে স্কুলের বাচ্চারা রীতিমতো যাতায়াত করছে, আর যেভাবে চলন্ত অবস্থায় গুলি করা হয়েছে ওই কৃষ্ণপদ মণ্ডলকে লক্ষ্য করে, যদি একটা গুলির নিশানা ভুল হতো তাহলে যে কোনো মুহূর্তে আরো বড় ঘটনা ঘটতে পারতো। আমি দেখাতে চাই যে এখানে কোনো পুলিশ না থাকলেও এলাকার মানুষ কিন্তু এখনো পর্যন্ত ভিড় করে রয়েছেন, কারণ এই রাস্তায় প্রচুর গাড়ি চলাচল রয়েছে, কারণ এটা সিঙ্গেল রোড, এখান থেকে আপ ডাউন দুদিকেই গাড়ি যাচ্ছে ছোট জায়গার মধ্যে এবং আশেপাশে বাড়ি রয়েছে। প্রাথমিকভাবে এলাকার মানুষ মনে করেছিলেন যে এখানে হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা গাড়ির চাকা ফেটেছে, এরকম আওয়াজ পেয়েছেন। আপনাদের ভয় লাগছে না এই জায়গাটা? ভয় লাগছে? ভয় লাগছে? হ্যাঁ, একটু ভয় লাগবে না যে এরকম হলো, একটা আচমকাই হলো। ভালো ছেলে, ও তো ভালোই ছেলে। আপনাদের স্কুলটা কত দূর এখান থেকে? ওই তো ওখানটা। স্কুলটা 10:30টার সময় মানে এখানে প্রচুর বাচ্চা যাতায়াত করে? এটা যাই তো আজকে নিয়ে, আজকে যখন ঘটনাটা ঘটেছে স্কুলের বাচ্চারা যাচ্ছিল? হ্যাঁ, আমরা তো এসে দেখছি যে গাড়িটা উল্টে রয়েছে, বাচ্চারা কোনো বাচ্চাই যায়, তখন থেকে বাচ্চা বার হয়নি। 11টার সময় মানে এই স্কুলটা খোলে কখন? এই স্কুলটা খোলে কখন? 11টায় খোলে। আর ঘটনাটা কখন ঘটেছে? 10:30টায়। 10:30টায়। তার মানে এই সময়টা স্কুলের বাচ্চারা যাতায়াত করে, তাই তো? হ্যাঁ। সেই সময় ভাগ্যিস আজকে কোনো বাচ্চা ছিল না, 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 কিন্তু ওটা স্কুলের বাচ্চাদের যাওয়ার সময়। হ্যাঁ। যদি একটা গুলি ছুট হতো, নিশানা ভুল হতো, তখন যে কোনো মুহূর্তে একটা করতে পারতো। হতো তো। এলাকায় পুলিশ কতক্ষণ ছিল? পুলিশও ছিল। কতক্ষণ ছিল? এখন তো আমি কোনো পুলিশ দেখতে পাচ্ছি না। এখন ওই ঘন্টাখানেক ছিল। ঘন্টাখানেক ছিল। তারপর কোনো যে জায়গায় গুলি চালানো হয়েছে সেই জায়গাটাকে ঢাকা হয়েছে, কোনো ঘেরা হয়েছে? না, কিচ্ছু হয়নি। আপনাদের সঙ্গে কথাবার্তা বলেছে পুলিশ এসে? না, কিছু কথা বলেনি। ওই যে বিষয়টাই বলছিলাম যে ভাগ্যিস আজকে যে সময় গুলি চলেছে সেই সময় বাচ্চা ছিল না, কিন্তু এটা একেবারে স্কুল আওয়ার, স্কুলের পিক টাইম, সেই সময় যদি একটু কিছু হয়ে যেত, টাইমের এদিক ওদিক হয়ে যেত, তাহলে কিন্তু একটা বড়সড় ঘটনা ঘটতে পারতো। কারণ একেবারে খুব কাছেই ডোগারিয়া হাই স্কুল এবং সেই হাই স্কুলের কাছে এই গুলি ছোড়ার ঘটনা। কৃষ্ণপদ মণ্ডলকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র বের করে দুষ্কৃতীরা গুলি চালিয়ে চলে গেল এবং কেউ কিচ্ছু জানতে পারলো না। এই বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এবং এলাকার মানুষ যথেষ্ট ভয় রয়েছেন। বলছেন যে একজন বড় দাপুটে নেতার যদি এরকম নিরাপত্তা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কারণ এই জায়গায় দাপুটে নেতা তার যদি এই অবস্থা হয়, আমজনতার নিরাপত্তা কোথায়? আমজনতা এই প্রশ্ন তুলছে। আর ওই দাপুটে নেতার পরিবার কি বলছে? তারা সরাসরি অভিযোগের আঙুল তুলেছে গোষ্ঠী কোন দলের দিকে। সেই পার্টিগত ব্যাপার থেকে করলো, এবারেও সেই একই ব্যাপারই হচ্ছে তো সারা রাজ্য। তৃণমূলে, হ্যাঁ তৃণমূল করে। অন্য পক্ষ কেন? নিজের পক্ষই লোক ঝেড়ে দেবে সেরকম না। আগের বারে কি হলো বললো, নিজের মধ্যে যা হয়ে গেছে সেই একই ব্যাপারে এই পজিশনেও তো সেই একই ব্যাপার দাঁড়ালো। নদাখালী থেকে ফিরছিল, বাজার করে ফিরছিল, সেই সময় 3টে বাইক এলো, বাইকে ওই মুখে রুমাল বেঁধে এসেছিল, হেলমেট পরে। ওই বলছে যে বাইকে করে এসছে সব হেলমেট পরা, হ্যাঁ এবার মেরে দিয়ে চলে গেছে। কিন্তু তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন, এখন মনে হচ্ছে নেই। আর উনি পার্টি করতেন, আস্তে উনি সব পার্টির লাইনকে ছেড়ে দিয়েছে, দিয়ে এবার এখন উনি ব্যবসা নিয়ে ব্যস্ত। কিসে ব্যবসা করেন উনি? ব্যবসা যতসম্ভব একটা কন্ট্রাক্ট লাইনে ব্যবসা করে শুনলাম। তার জন্য কি এই ঘটনা? সেটা এবার কি করে বলবো? ওনাকে যখন আগে পার্টি করতে হয় সেই দুশ্মন থাকতে পারে। এর আগেও তো গুলি করা হয়, আগেও গুলি করেছে। এখন কি আপনার আতঙ্কে? ফুল আতঙ্কে আছি আমরা, কারণ আমাদের সিকিউরিটি নেই। আমরা এটাকে দুবার হলেন। সুপ্রিয়র কাছে একটু যাই। সুপ্রিয়, দুলাল সরকার আগে হামলা হয়েছিল, পরে দ্বিতীয়বার হামলা হলো, তিনি মারা গেলেন, পুলিশি ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠলো। এখানেও দেখো কৃষ্ণ মণ্ডল, তার উপরে আগে হামলা হয়েছিল, এই নিয়ে দ্বিতীয়বার হামলা হলো। সুপ্রিয়, দেখো ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি, এই যে কৃষ্ণ মণ্ডল, তার উপরে কিন্তু বছর 1.5-2 আগেও কিন্তু একবার ঠিক এ ধরনেরই হামলার ঘটনা ঘটেছিল। আবার ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি, অর্থাৎ আজও 3 জন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালালো। তবে এখন যেটা পুলিশ যেটা দেখছে যে এই হামলা চালানো বা তাকে লক্ষ্য করে যে গুলি চালানোর ঘটনা ঘটলো, এর নেপথ্যে ঠিক কী কারণ, অর্থাৎ মোটিভ কি রয়েছে? কোনো রাজনৈতিক কারণ? কারণ ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে কিন্তু গোষ্ঠী কন্দলের তথ্য সামনে তুলে ধরা হচ্ছে, নাকি এর পেছনে কোনো ব্যবসায়িক শত্রুতা রয়েছে? কারণ সিন্ডিকেট বিবাদ সংক্রান্ত
বিষয় কিন্তু ইতিমধ্যেই সামনে উঠে আসছে। তবে ঠিক কী কারণে এই হামলা, দুষ্কৃতীরা এই যে তাকে লক্ষ্য করে গুলি চালালো, সেই মোটিভটাই কিন্তু এখন স্পষ্ট হতে চাইছেন তদন্তকারীরা। তার পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে এমনটাও আমরা জানতে পারছি। অর্থাৎ যে রাস্তা দিয়ে গুলি চালানোর পর বাইক নিয়ে দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে গেছে, সেই রাস্তায় কোথাও কোনো সিসি ক্যামেরায় দুষ্কৃতীদের ছবি ধরা পড়েছে কিনা সেটাই কিন্তু এখন পুলিশ যাচাই করার কাজ চালাচ্ছেন, বা সেই ফুটেজ হাতে পেলে দুষ্কৃতীরা কোন দিকে পালিয়ে গেছে, কতজন ছিল, বা তাদের চেনার যে বিষয়টা, তাদের আইডেন্টিফাই করার যে বিষয়টা, বা যে বাইকে তারা চড়ে এসেছিলেন সেই বাইকের নাম্বার কোনোভাবে আইডেন্টিফাই করা যায় কিনা, সেই চেষ্টাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে। আর তার পাশাপাশি এই মোটিভ এবং ইতিপূর্বে যে তুমি যেটা জিনিসটা যে বিষয়টা বললে যে ইতিপূর্বেও তার উপরে যে হামলার ঘটনা ঘটেছিল বছর দেড়েক আগে, তখনও তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, সেই সময় পুলিশ কী ব্যবস্থা নিয়েছিল বা সেই হামলার ঘটনা কেন ঘটেছিল, এই বিষয়গুলো কিন্তু আবারও বড় প্রশ্ন আকারে সামনে উঠে আসতে শুরু করেছে। একদমই সুপ্রিয় নজর থাকবে, নজর রাখো। শর্মিষ্ঠা, তোমার সঙ্গে 3টের সময় আবারও কথা হবে। তুমি যাচ্ছিলে পরিবারের সঙ্গে কথা বলতে, তোমার সঙ্গে 3টের সময় আবারও কথা হবে। এই খবরের দিকেও ধারাবাহিকভাবে আমাদের নজর থাকবে, কারণ এটাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যদু বংশ এমনি করেই ধ্বংস হবে। এরা নিজেদের যেভাবে গুলি করছে, নিজেদের যেভাবে মারছে, তাতে করে আমার ভয় হয় যে 26 অব্দি এরা নির্বাচনে প্রার্থী দাঁড় করাতে পারবে তো, এজেন্ট দিতে পারবে তো। একেবারে কমপ্লিট জঙ্গল রাজ বলতে যা বোঝায় তাই। শুট আউট, গুলি, বোমা, বন্দুক, তারই তো রাজত্ব, তার তো কিছু নেই পশ্চিমবাংলায়। কিন্তু একটাই তো জিনিস আছে, কার হাতে কত রাশ থাকবে। একজন খুন না হলে আরেকজন উঠতে পারছে না। এই তো তৃণমূলে এখন বেআইনি সম্পদের ভাগিদারির লড়াই চলছে। এটাই তৃণমূল, এটা বাদ দিয়ে তৃণমূল আজকের দিনে চলতে পারবে না, এটাই চলছে। বাংলার মানুষ আপনারা দেখুন কাকে, কোন সরকারকে এনেছেন। মা মাটি মানুষের সরকার কাকে এনেছেন দেখুন। আপনার এই পাশের বাড়িতে থাকে আইসিস এর ভদ্রলোক, এইদিকে থাকে আল কায়দার ভদ্রলোক, কার্টেসি মমতা বন্দ্যোপাধ্যায়। তো অবাক হবার কিছু নেই, এটা সমস্ত টাকা পয়সার হিসেব। টাকা পয়সার লেনদেনের মধ্যে কিছু একটা হয়েছে। আর কোনো তো অসুবিধা নেই গুলি বা বন্দুক পেতে। বন্দুকও অ্যাভেলেবেল, গুলিও অ্যাভেলেবেল, বোম টোমও যদি ছাড়তে চান সেটাও অ্যাভেলেবেল। আর যদি নিজে না করতে চান তার জন্য ইম্পোর্ট হচ্ছে সুপারি কিলার। তৃণমূলের সংঘর্ষে সারা বাংলা জুড়ে নতুন করে রক্তাক্ত অধ্যায় শুরু হয়েছে। আর এই সমস্ত সংঘাতের মূলে আছে স্বৈরাচারী মানসিকতার কুৎসিত প্রকট। সব ক্ষমতার মালিক হয়ে গিয়ে সেই ক্ষমতা প্রকাশের জায়গা খুঁজে পাচ্ছে না। ক্ষমতার দ্বন্দ্বে একে অপরকে খুন করবার এই যে মানসিকতা, এই মানসিকতা ক্যান্সারের আকার ধারণ করবে আগামী দিনে, যার অ্যান্সার তৃণমূল পার্টি খুঁজে পাবে না। এদিকে কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার 2। তেলেঙ্গানা পুলিশের সাহায্যে অভিযুক্তদের গ্রেপ্তার কলকাতা পুলিশের STF এর ধৃত আব্দুল আলিম ওরফে GM এবং জাবিদুল মমিন। তৃণমূল কর্মী হাসা শেখকে ইট দিয়ে মাথা থেতলে খুনের অভিযোগ এই আব্দুলের বিরুদ্ধেই। ঘটনার মুহূর্তের ভিডিওতে তৃণমূল কর্মীর ওপর হামলা চালাতে দেখা গেছে আব্দুলকে, তার সঙ্গে ছিল জাবিউল মমিনও। পুলিশের হাতে ধরা পড়েছে আরও এক অভিযুক্ত রিয়াজুল হক ওরফে র্যালি। এই রিয়াজুলকেই আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছিল ভিডিওতে। তৃণমূল কর্মী খুনে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত জাকির শেখ সহ মোট 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে মালদায় ভলিবল টুর্নামেন্টে গুলিকাণ্ডে এখনো অধরা বাহুবলীরা। 4 রাউন্ড গুলি চললেও FIR এর নাম থাকা 4 শাসক নেতাকর্মী এখনো পর্যন্ত অধরাই। অস্ত্র আইনে মামলা, তাও কেন সক্রিয় নয় পুলিশ, প্রশ্ন তুলছেন বিরোধীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাবো শাসক নেতা, তাদের সামনেই অবাধে গুলি চলে, অথচ কেউই কিছু বললেন না। শুধু বন্দুক বাজেয়াপ্ত করেই কি দায় সারবে পুলিশ, কটাক্ষ করছেন বিরোধীরা। দেখুন, কালিয়াচক সহ মালদার বিস্তীর্ণ এলাকা বর্তমানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে। ওখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই এবং একের পর এক যে ধরনের গুলি চালানোর ঘটনা মালদাতে ঘটছে দেখে মনে হচ্ছে তো মালদা না আফগানিস্তান, এটাই তো বোঝা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী তো মালদাকে আফগানিস্তান বানিয়ে ফেললেন, কলকাতাকে লন্ডন বানাতে পারেননি, কিন্তু মালদাকে আফগানিস্তান বানিয়ে ফেলেছেন। তোর অন্যায় গুলি চালানো অন্যায় প্রথম বলছে নাকি? গুলি গিয়ে প্রথম চললো?
তৃণমূলকে গুলি করে খুন করে দিচ্ছে। মমতা বলেছিলেন এই সমস্ত স্মল আর্মস যেগুলো আছে তার প্রলিফারেশন হয়েছে আমাদের রাজ্যে, এইসব এলাকায় বের হয়, তাহলে ভোটের সময় এগুলি তো ব্যবহার করা হয় ভোট লুটের জন্য। এখন দাঁড়িয়ে বলছে তাহলে গুলি চালাবে কখন? যখন বাক্স বদল করবে তখন, যখন ইভিএম এর মেশিনে কাজ চুরি করবে তখন, আর বাকি সময় গুলি চালাবে না। আসলে অপদার্থ লোকেদের হাতে সরকার পড়লে যেরকম হয়, অপদার্থ লোকের হাতে গুলি পড়লে বন্দুক পড়লে তাই হয়। এটা একেবারেই বলতে পারবো না, এটা আসল গুলি না কি ব্যাপার ইত্যাদি এগুলো বলতে পারবো না। ফলে এটা এর সঙ্গে রাজনীতিরও কোনো সম্পর্ক নেই। ফলে এটা সম্পূর্ণ স্থানীয় স্তরে যারা উদ্যোক্তা, পুলিশ প্রশাসন, তারা দেখবেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ওটা অ্যাকচুয়ালি কী ঘটেছে, কি হয়েছে, সেটাই আমরা সবিস্তারে এখনো জানি না। এদিকে প্রজাতন্ত্র